গুড মর্নিং এভরিওয়ান। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? এনিওয়ান প্লিজ? আচ্ছা, ওকে। ওকে, থ্যাংক ইউ। আগের দিনকে আমরা অন্তঃক্ষরা তন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। সেখানকার অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, লাস্ট দিনকে আলোচনা হয়েছিল থাইরয়েড গ্রন্থি নিয়ে। তো আজকে আমি কয়েকটা প্রশ্ন করবো আগে, তারপরে কি শুরু করব। ঠিক আছে? ওকে। ফার্স্ট কোশ্চেন দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল। মাইক্রোফোন অন আছে? হ্যাঁ, অন আছে, গুড। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয়? মাইক্রোফোন অন করে। আচ্ছা, মাইক্রোফোনটা অন করতে হবে, দোয়ারবসিনী গার্লস হাই স্কুল। ও, মাইক্রোফোন নেই। ওকে, মাইক্রোফোন নেই। আচ্ছা, রিপেয়ার করতে হবে তাহলে। ওকে। বড়াই বালিকা বিদ্যা মন্দির। শোনা যাচ্ছে না সামহাউ। থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন, আচ্ছা, ওকে। থাইরক্সিন হরমোনের আরেকটা নাম কি? ওকে। একটা নাম বলেছে থাইরক্সিন, চক্রদ্বীপ হাই স্কুল। আরেকটা নাম জানা আছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন খরিত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে? কেউ একজন মাইক্রোফোন নিয়ে। চক- চকদ্বীপ হাই স্কুল। কেউ বলবে? লজ্জা না পেয়ে বলতে পারো, নিঃসন্দেহে। ঠিক হোক ভুল হোক, যেটা মনে হচ্ছে বলো। পড়ানো হয়নি বা হবে? তোমরা বোধহয় প্রথমবার জয়েন করছো বা সেরকম মনে হচ্ছে। ওই তো লাস্ট বেঞ্চ থেকে কেউ একজন বলতে চাইছে মনে হচ্ছে। আচ্ছা, না, তো সামনের কাউকে ডাকছিল। ওকে। আচ্ছা, বড়াই বালিকা বিদ্যা মন্দির, বলো। আরেকটা হরমোন মনে পড়েছে? ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক তো, যদি ওটার কাজের দিক থেকে দেখি, হ্যাঁ, ক্যালোরি জেনিক হতে পারে, ক্যালোরি বার্ন করার জন্য হতে পারে। সেগুলো গিয়ে, হ্যাঁ, আমরা যখন জিজ্ঞেস করছি, কিন্তু আমি নামটা জিজ্ঞেস করছি, সেটার নাম কি? একটা তো থাইরক্সিন, আর একটা ট্রাই আয়োডো থাইরোনিন বোধহয় বলা হয়েছিল। T3 আর T4 দুটো হরমোনের কথা হয়েছিল। T3, যেটাতে গিয়ে তিনটে আয়োডিন থাকে, আর গিয়ে টেট্রা থাইরক্সিন, যেটা গিয়ে T4। ওকে। দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, যদি চাও তোমাদের ওই কম্পিউটারের চ্যাট বক্সে গিয়ে, ওখানে একটা নিচে দেখবে, তোমাদের কম্পিউটারের ওখানে একটা চ্যাট বলে অপশন আছে। কম্পিউটারের মনিটরে দেখো, ওখানে 2 বলে একটা রেড কালারের গোল হয়ে আছে। ওই চ্যাটেতে গিয়ে তোমরা তোমাদের উত্তরটা দিতে পারো। ঠিক আছে? ওকে। আর লাস্ট কোশ্চেন আজকে করে, কে কি পড়ছো সেটার জন্যই প্রথম কোশ্চেনটা করেছিলাম। আচ্ছা, আহ, ওদের তো কাজ করছে না মাইক্রোফোন। আচ্ছা, এই থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে কে নিয়ন্ত্রণ করে? এনিওয়ান? থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হবে এবং কতটা খরিত হবে, এই ক্ষরণটাকে কে নিয়ন্ত্রণ করে? কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এনিওয়ান? মাইক্রোফোন কাজ করছে না, শোনা যাচ্ছে না, বলো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। হ্যাঁ, জিজ্ঞেস করে না করে কনফিডেন্টলি বলতে হবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কারেক্ট, ইটস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
যেটা হচ্ছে গিয়ে কোথা থেকে বেরোচ্ছে? তোমার পাশের জনকে দিয়ে দাও মাইকটা এবারে। না, তার পাশের জন বলিনি, শুধু লিখলে হবে না, মুখে বলতেও হবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে, কে প্রডিউস করছে, কে তৈরি করে, কোথা থেকে খরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হবে, তাহলে T3 T4 কোথা থেকে খরিত হবে? একটু আগেই তো বললো T3 আর T4, থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে পিটুইটারিতে এই TSH কোথা থেকে খরিত হবে? আচ্ছা, দোয়ারবাসিনী গার্লস কেউ একজন টাইপ করেছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, গুড। ইটস পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হবে। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। আর পিটুইটারি গ্রন্থি থেকে TSH এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাসের TRH বলে আরেকটি হরমোন আছে, থাইরোট্রপ রিলিজিং হরমোন। ওকে, আজকে আমরা আমাদের পরেরটা আলোচনা করছি। তাহলে আমরা এর আগে হচ্ছে থাইরয়েড, তার আগে হচ্ছে গিয়ে পিটুইটারি, হাইপোথ্যালামাস, এগুলোর কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অন্য একটা মডিউল নিয়ে। সেটা হচ্ছে গিয়ে অগ্নাশয়, প্যানক্রিয়াস। ওকে, আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে। ওকে, তো এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেটা আমাদের ভিসেরাল অঞ্চল বা পেট সহজ ভাষায় বলতে গেলে সেখানে অবস্থিত, সেখানে অবস্থান করছে। তো এই অগ্নাশয়ের প্রধানত হচ্ছে কি দুটি কাজ আছে, মানে অনেকগুলো কাজ আছে। এরা হচ্ছে কি আমাদের শরীরে আমরা যেটা খাচ্ছি, কার্বোহাইড্রেট হোক, ভাত রুটি, তারপরে হচ্ছে গিয়ে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, সেটা ছাড়া, প্রোটিন ছাড়াও লিপিড, পার্টিকুলারলি আবার লিপিড, ঘি, মাখন, এগুলোকে খাচ্ছি যখন, এটার হচ্ছে গিয়ে ডাইজেশন, এটার হচ্ছে গিয়ে ভাঙতে সাহায্য করে। এই খাবারগুলোকে ভেঙে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউল তৈরি করে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, লিপিডকে ভাঙে। তো এইগুলোর জন্য হচ্ছে প্যানক্রিয়াস থেকে বেশ কিছু উৎসেচক খরিত হয়, তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বা প্যানক্রিয়াটিক লাইপেজ নামক কিছু উৎসেচক আছে, যাদের কাজ কি, ওরা ওখান থেকে প্যানক্রিয়াস থেকে অগ্নাশয় থেকে বেরিয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, পার্টিকুলারলি ডিওডিনাম অঞ্চলে, এবং সেখানে সেটা খাবারের সাথে মিশে যায়, মিশে সেটাকে ভাঙনে সাহায্য করে, ডাইজেশন পদ্ধতিতে ডাইজেশনে হেল্প করে। কিন্তু আমরা আজকে আলোচনা করব প্যানক্রিয়াসের অন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা যে কাজটা রয়েছে, যেটাকে হরমোন সিস্টেম বলা হয়, এন্ডোক্রাইন সিস্টেম, সেইটাতে কি কাজ করছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ, প্যানক্রিয়াসকে যদি কাটা হয় কোনোভাবে, প্যানক্রিয়াসকে যদি লম্বা বরাবর কাটা হয়, প্যানক্রিয়াসটা কোথায় রয়েছে? প্যানক্রিয়াসটা একটু আগে বললাম, স্টম্যাক যদি আমাদের হয়ে থাকে, স্টম্যাক, স্টম্যাকের হচ্ছে গিয়ে ডিওডিনাম অঞ্চল, সেই ডিওডিনাম অঞ্চলে প্যানক্রিয়াসটা, প্যানক্রিয়াস থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে গিয়ে আসে, অনেকটা গাছের পাতার মতো যদি দেখতে হয় প্যানক্রিয়াস, তো দিস ইজ প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে। তো যেটা তৈরি হয় প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের মধ্যে যে হরমোন উৎসেচক যা যা তৈরি হচ্ছে, সেগুলো প্যানক্রিয়াটিক ডাক্টের থ্রু দিয়ে কোথায় চলে আসে? ডিওডিনাম অঞ্চলে চলে আসে। আর হরমোনগুলো কোথায় চলে যায়? তার পাশ দিয়ে যে রক্ত যাচ্ছে, সেই রক্তের মধ্যে সেগুলো প্রবেশ করে, সিম্পলি। ঠিক আছে। তাহলে এই প্যানক্রিয়াসকে যদি কেটে দেখা হয়, তার মধ্যে দেখো বিভিন্ন ধরনের ব্লাড ক্যাপিলারি রয়েছে, রক্ত জালক। সহজ ভাষায় কি রয়েছে? ব্লাড ক্যাপিলারিজ বা রক্ত জালক রয়েছে। দেখো এখানে বেশ কিছু লাল 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 দেখতে পাচ্ছ, তো এগুলো কি হচ্ছে? রক্ত জালক। এই পয়েন্টারটা অন করছি, যদি পয়েন্টারটা দেখতে পাও, রক্ত জালক এগুলো লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে। এছাড়া আর কি আছে? প্যানক্রিয়াসের মধ্যে অজস্র কোষ রয়েছে। কি কি ধরনের কোষ থাকে?
আলফা কোষ থাকে, বিটা কোষ থাকে, ডেল্টা কোষ থাকে, এফ কোষ বলে আরেকটি কোষ থাকে। এই প্রত্যেকটি কোষেরই নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। কি কাজ রয়েছে? এক একটা কোষ এক একটা হরমোন তৈরি করার জন্য দায়ী। যেমন আলফা কোষের কাজ হচ্ছে গ্লুকাগন নামক হরমোনটা তৈরি করা। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ, সেটার কাজ হচ্ছে গিয়ে ইনসুলিন তৈরি করা। ডেল্টা নামক কোষটা যেটা প্যানক্রিয়াসের মধ্যে রয়েছে, সেটার কাজ হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন নামক আরেকটি রাসায়নিক তৈরি করা, আরেকটি হরমোন তৈরি করা। আর এফ কোষ, যেটা বেসিক্যালি প্যানক্রিয়াটিক বিভিন্ন পলিপেপটাইড, পলিপেপটাইড মানে পলি মানে অনেক, পেপটাইড মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, পেপটাইড দ্বারা যুক্ত হয় যে চেন তৈরি করে, সেটা সেটা হচ্ছে কি বিভিন্ন উৎসেচক হতে পারে, যেটার কথা একটু আগে বলছিলাম, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, বিভিন্ন ধরনের ট্রিপসিন, কাইমোট্রিপসিন জাতীয় এগুলোর যে আগের পদার্থ হয়, সেই ধরনের অনেক আমাদের যেগুলো হজম করতে, খাবার হজমের জন্য দরকার, সেই ধরনের অজস্র পদার্থ, রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের উৎসেচক হচ্ছে গিয়ে তৈরি করে প্যানক্রিয়াসের কাজ। ঠিক আছে? তো এই ধরনের কোষ থাকে, কিন্তু আজকে আমরা প্রধানত আলোচনা করব, তোমাদের বইতেও যেটা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে গ্লুকাগন এবং এই ইনসুলিন, এই দুটোর। ইনসুলিনের নাম আশা করি তোমরা কম বেশি সবাই শুনেছো। কেউ বলতে পারবে ইনসুলিন কি কাজে লাগে আমাদের? ইনসুলিনের প্রধান কাজ কি? এনিওয়ান? কেউ কেউ হাত তুলেছে, হ্যাঁ বলো, মাইক্রোফোন অন করে বা টাইপ করে। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ইয়েস। একটু মাইক্রোফোনটা অন করো। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখা। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখা, এই ঠিক রাখাটা কি ধরনের ঠিক রাখে একটুখানি বলতে পারবে? মানে বেশিটাকে কমায় নাকি কমটাকে বেশি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে, সরি, গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকাতে সাহায্য করে। তাহলে কি হবে আমাদের রক্তে? মোট কথা ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা, গ্লুকোজকে গ্লুকোজকে কমাতে সাহায্য করবে। কে করে? সেটা হচ্ছে ইনসুলিন করে, তাই তো? যেটা বললে একদম কারেক্ট, গুড। ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করার মধ্যে মেনলি হচ্ছে কি কমানো। আর গ্লুকাগন নামক হরমোনটার কাজ হচ্ছে ঠিক তার উল্টো। আমাদের রক্তে যতটা পরিমাণ গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজের মাত্রাটাকে বাড়াতে সাহায্য করে হচ্ছে গিয়ে গ্লুকাগন। এই বাড়ানোটা কাজ হচ্ছে গিয়ে গ্লুকাগনের কাজ। কখন বাড়ানোর দরকার পড়ে? এনিওয়ান? কেউ বলতে পারবে কখন হচ্ছে গিয়ে আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রার বেশি দরকার পড়ে? স্যার, যখন রক্তে শর্করার মাত্রা কমে যায়। আচ্ছা, এরকম কোনো সময় কি ঘটে আমাদের শরীরে? হ্যাঁ, যখন অনেক দৌড়ানো হয়, অনেক পরিশ্রমের কাজ করা হলে। গুড। অনেক সময় আমরা যখন খেলছি, দৌড়াদৌড়ি করছি, তখন হচ্ছে কি আমাদের রক্তে গ্লুকোজের দরকার পড়ে, কারণ সেই গ্লুকোজটা বিভিন্ন কোষে যাবে, পেশিতে যাবে, সেখানে হচ্ছে গিয়ে সেটা থেকে এটিপি তৈরি হওয়ার দরকার রয়েছে। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে হতে পারে। কি ধরনের কাজ করছি, খুব ভালো। আর একটা কি হয়, আমি যদি কোনো দৌড়াদৌড়ি না করলেও, তাও হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট সময় রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়ানোর দরকার পড়ে। তোমরা সকালে কটার সময় খেয়ে বেরিয়েছো? ধরছি 8টা বা 9টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছো। টিফিন টাইম যদি তোমাদের 1:30 নাগাদ হয়ে থাকে, তাহলে ধরে নাও এতগুলো ক্লাস করছো, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাচ্ছো, মস্তিষ্ক, ব্রেন এতটা কাজ করছে প্রচুর পরিমাণে, তাহলে এই 12টা, 12:30 নাগাদ কিন্তু তখন রক্তে গ্লুকোজের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে। তো এই যখন কমে যায়, তখন তাহলে কি আমি 12:30 একটার সময় কি করব তখন? তখন কিন্তু শরীরের মধ্যে গ্লুকাগনের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং গ্লুকাগন চেষ্টা করে বিভিন্ন পদ্ধতিতে সেই গ্লুকোজটাকে যাতে রক্তে বাড়ানো যায়, যাতে আমরা স্বাভাবিক কার্যকলাপগুলো করতে পারি। আমরা খেলছি না, আমরা দৌড়চ্ছি না, কিন্তু আমাদের যে নিজস্ব দৈনন্দিন কাজ, বা তোমাদের যে স্টুডেন্ট হচ্ছে কি এক জায়গায় বসে থাকা, বসে থাকা মানে কি, তোমাদের মাংসপেশিগুলো, হাতের মাংসপেশিগুলো দিয়ে তোমরা লিখছো, পিঠের মাংসপেশিগুলো তোমাদেরকে সাহায্য করছে সোজাভাবে বসে থাকতে, তাহলে এতগুলো মাংসপেশি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছে। তো তাদের কি দরকার রয়েছে? তাদের দরকার রয়েছে খাবার। এবং সেটা হচ্ছে কি কি আমরা অনেক সকালে খেয়েছি,
খাওয়া অনেকক্ষণ গ্যাপ পড়ে যাচ্ছে, তাহলে আমার রক্তে গ্লুকোজের মাত্রা কমতে শুরু করেছে, ওটাকে বাড়াতে হবে। আবার ঠিক খাওয়ার পরে কি হয়, খাওয়ার পরেই যখন হচ্ছে কি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, আমাদের রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে ইনসুলিনের কাছে খবর চলে যায়, ইনসুলিনের মাত্রাও ক্ষরণও বাড়তে শুরু করে। ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বেশি বেশি পরিমাণে বেরোতে শুরু করে, যাতে রক্তে এই বেশি গ্লুকোজটাকে সঙ্গে সঙ্গে তার পার্শ্ববর্তী কোষগুলোতে এই গ্লুকোজটাকে ঢুকিয়ে দেওয়া যায়, বা মাসেলে, যেখানে লিভারে, বিভিন্ন জায়গাতে, যকৃতে, লিভারে, সেখানে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সেটা কি কি পদ্ধতিতে হয় সেটা আমরা এবার একটুখানি দেখে নেবো খুব সহজভাবে। তাহলে কোনো কারণে আমাদের যদি রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, যেটাকে বলা হয় কি, নামগুলোকে একটুখানি বায়োলজিতে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, খুব সহজ হয়। লো ব্লাড গ্লুকোজকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। দেখবে অনেক সময় বলে যে, অনেক সময় রাস্তায় কেউ চলতে চলতে, বা বয়স্ক অনেকেই অনেক ক্ষেত্রে শুনবে হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে তার, বা কারোরকে অনেককে শুনবে যে উপোস করেছে বা কোনো কিছু, কোনো কারণে অনেকক্ষণ ধরে না খাওয়ার ফলে সে তার মাথা ঘুরছে, বা সে একটুখানি আহ, কোথাও ঝপ করে বসে পড়লো, কারণ বলছে যে মাথাটা ঘুরছে, বা কখনো কখনো অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। কেন হচ্ছে? তার কারণ তার শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা অনেকটাই কমে গেছে। বিভিন্ন কারণে কমতে পারে, না খাওয়ার ফলে অন্যতম, যদি পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক ইন্টারভালে গ্লুকোজ আমাদের শরীরে না ঢোকে, বা শর্করা না ঢোকে, শুধুমাত্র গ্লুকোজ না, শর্করা যাতে যদি না ঢোকে, তাহলে এই সিচুয়েশনটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। কি বলা হয়? হাইপো। হাইপো মানে কম, হাইপোগ্লাইসেমিয়া। যেটা কি করে, যখনই কোনো আমাদের শরীর রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, সঙ্গে সঙ্গে আমাদের যে প্যানক্রিয়াসে, অগ্ন্যাশয়তে যে আলফা কোষগুলো রয়েছে, সেগুলো গ্লুকাগনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। গ্লুকাগনের ক্ষরণ বেড়ে যায়। ওপর দিকের অ্যারো মানে বেড়ে যাওয়া, নিচের দিকের অ্যারো মানে, অ্যারোটা যদি আমি নিচের দিকে লিখছি মানে হচ্ছে কি কমে যাওয়া, ডিক্রিজ। এটার মানে ইনক্রিজ, বেড়ে যাচ্ছে, গ্লুকাগনের মাত্রা বেড়ে যায়। গ্লুকাগন কি করে? এই গ্লুকাগনটা প্রধানত, মূলত সোজা চলে যায় যকৃতে, লিভারে। লিভারে আমাদের কোষ রয়েছে যেটার নাম হচ্ছে হেপাটোসাইট কোষ। হেপাটিক, লিভারকে হচ্ছে কি আরেকটা টার্ম বলা হয় হেপাটিক, হেপাটোসাইট। তো তার মধ্যে যে কোষগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে হেপাটোসাইট, হেপাটিক, হেপাটিক পোর্টাল ভেন, এগুলো প্রত্যেকটাই লিভার সংক্রান্ত জিনিসগুলো। তো হেপাটোসাইট নামক কোষগুলোর কি করে, এই গ্লাইকোজেন, লিভারের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে, যকৃতের মধ্যে, লিভার মানে যকৃৎ বাংলায়, যকৃতের মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে গ্লাইকোজেন স্টোর থাকে। গ্লাইকোজেন কি? খুব সহজ, এটা যদি একটা গ্লুকোজ হয়ে থাকে, ধরে নাও এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজের দানা, এটা একটা গ্লুকোজের দানা, এই গোল যেটা আঁকলাম, ঠিক আছে, এটা একটা গ্লুকোজ। ঠিক এরকমই একটা, দুটো, তিনটে গ্লুকোজ বা আরো বেশি, এই গ্লুকোজ গুলো যখন স্যাকারাইড বন্ড দ্বারা, বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ড দ্বারা, তোমরা বায়োলজি কেমিস্ট্রিতে পড়ছো বিভিন্ন বন্ডের কথা, ডাবল বন্ড, ট্রিপল বন্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেটা প্রোটিনের ক্ষেত্রে পেপটাইড বন্ড, স্যাকারাইড বন্ড, এই ধরনের বিভিন্ন বন্ড থাকে। তো এই যে গ্লাইকোজেন কি হয়, এরকম এক একটা চেনের সৃষ্টি করে। কোন এগুলো হচ্ছে কি প্রত্যেকটা গোল গোল গুলো গ্লুকোজ, ঠিক আছে। ধরা যাক আরো গ্লুকোজ রয়েছে ফ্রি, সেটাও কি হবে, আরো হচ্ছে কি এরকম বিভিন্ন গ্লুকোজ গুলো একে অপরের সাথে জুড়তে শুরু করে, দিয়ে এই যে মলিকিউলটা তৈরি হলো, ফর এক্সাম্পল, এটা হচ্ছে কি একটা গ্লাইকোজেনের মতো হলো, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটাই গ্লুকাগন কি করে, এই গ্লাইকোজেনের ওপরে কাজ করে এগুলোকে ভাঙতে শুরু করে। ভাঙতে শুরু করে মানে খুব সহজভাবে এই বন্ডগুলোকে ভাঙতে শুরু করে, এই বন্ডগুলোকে ভাঙতে শুরু করে। তাহলে কি হবে, এই গ্লুকোজ গুলো ফ্রি হতে শুরু করবে, এই গ্লুকোজ গুলো ফ্রি হয়ে গেল, মানে শরীরের জন্য উপলব্ধ হয়ে গেল। যেই হয়ে গেল, মানে এটা ধরে নাও এখানে কতগুলো গ্লুকোজ ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো এখান থেকে আস্তে আস্তে এই বন্ডগুলো থেকে এগুলো ভাঙতে শুরু করবে। তাহলে গ্লুকাগন কি করে, এই গ্লাইকোজেন নামক মলিকিউলটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তাহলে কনভার্ট গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ, এই পদ্ধতিটার নাম হচ্ছে
গ্লাইকোজেনোলাইসিস, তোমরা যদি নামটা দেখতে পাও, আমি একটুখানি জুম করছি। এই গ্লুকাগন কি করে, এই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজ তৈরি হওয়া বা গ্লাইকোজেনটা ভেঙে যাওয়া, বায়োলজিতে লাইসিস কথার মানে প্রত্যেকে নোট করে রাখতে পারো। লাইসিস, যেখানেই শেষে লাইসিস কথাটা দেখবে, সেটার মানে হচ্ছে গিয়ে ভাঙছে কোনো কিছুকে। এখানে কি ভাঙলো? এখানে গ্লাইকোজেনকে ভাঙলো। তাহলে পদ্ধতিটার নাম কি হয়ে গেল? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনকে ভাঙলো। খুব সহজ হয়। লাইসিস মানে ভাঙা। তোমরা আরেকটা পদ্ধতির নাম হয়তো পড়েছো, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কথাটার মানে কি? গ্লুকোজকে ভাঙছে। লাইসিস মানে ভাঙা, গ্লুকোজকে ভাঙলো, গ্লাইকোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস কি? গ্লাইকোজেনকে ভাঙছে, গ্লাইকোজেনোলাইসিস। খুব সহজ। আর কোনো কিছু তৈরি হওয়াকে বলা হয় জেনেসিস। কোনো কিছু তৈরি হচ্ছে সেটাকে বলা হয় জেনেসিস। এখানে দেখো তার পরেরটাতেই লেখা রয়েছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে? যখন গ্লুকোজ শর্করা জাতীয় খাবার ছাড়া, শর্করা ছাড়া অন্য কোনো পদার্থ থেকে যখন তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। মানে গ্লুকোজটা তৈরি হচ্ছে কিন্তু অন্য কোনো একটা পদার্থ থেকে। অন্য কোনো পদার্থ বলতে কি কি পদার্থ? ধরে নেওয়া যাক প্রোটিন। প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, অথবা লিপিড ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, অথবা ল্যাকটিক অ্যাসিড। আমাদের পেশিতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড জমে যায় যখন আমরা ক্লান্তি অনুভব করি। সেই ল্যাকটিক অ্যাসিডটা যকৃতে যায়, যকৃতে যাওয়ার পরে সেই ল্যাকটিক অ্যাসিডটা কনভার্ট হয়ে যায় পরবর্তী বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে। তো সেই পদ্ধতিটা, তার মানে কি আমার শর্করা থেকে হচ্ছে কি গ্লুকোজ তৈরি হলো না, অন্য পদার্থগুলো থেকে গ্লুকোজ তৈরি হলো। ঠিক আছে, তো এই পদ্ধতিটার নাম গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পদ্ধতিতেই গ্লাইকোজেনোলাইসিস কি করলো? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করলো। এখানে কি করলো? অন্যান্য পদার্থগুলো থেকেও গ্লুকোজ তৈরি হলো। তাহলে কি হলো? আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল। যেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে খবর চলে গেল কার কাছে? প্যানক্রিয়াসকে, যে আর গ্লুকাগনের ক্ষরণ, গ্লুকাগন আর গ্লুকাগনের দরকার নেই। কখন হলো? যখন আমরা সকালে ব্রেকফাস্ট করলাম, সকালে উঠে খেয়ে দিয়ে বেরোলাম, তখন কি গ্লুকাগনের দরকার নেই। দুপুরবেলা টিফিন করার পরে আমরা কিছু খেয়েছি, রক্তে গ্লুকোজের মাত্রা যথেষ্ট পরিমাণে রয়েছে, শরীর বলবে গ্লুকাগনের দরকার নেই। রাত্রিরে খাওয়া দাওয়া খেলাম, তারপরেও কি শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল, গ্লুকাগনের ক্ষরণ কমে যাবে প্যানক্রিয়াস থেকে। কিন্তু ঠিক খাওয়ার আগের মুহূর্তে যদি দেখো খুব জোর খিদে পেয়েছে, বুঝতে হবে শরীরের মধ্যে কিন্তু গ্লুকাগনের মাত্রা বেড়ে রয়েছে বা গ্লুকাগন চেষ্টা করছে অন্যান্য বিভিন্ন সোর্স থেকে গ্লুকোজকে তৈরি করার। ঠিক আছে, আর ঠিক গ্লুকাগনের উল্টো কাজটা করে কখন? যখন হচ্ছে কি আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে, সেটাকে কি বলা হয়? হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া মানে হাইপার মানে বেশি, গ্লুকোজ বেশি। সেটা কি করে? বিটা কোষ, বিটা কোষকে উদ্দীপিত করে। বিটা কোষের কাজ কি ছিল? বিটা কোষের কাজ ছিল ইনসুলিনকে, ইনসুলিনের প্রোডাকশন করা, ইনসুলিনকে তৈরি করা। তো বিটা কোষ থেকে কি বেরোবে? ইনসুলিন বেরোবে। সেই ইনসুলিন কি করবে? ঠিক গ্লুকাগনের উল্টো কাজগুলো করবে। ও কি করবে? গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকিয়ে দেবে। সেটা পেশি কোষও হতে পারে, সেটা একটা, সরি খুব একটা ভালো ছবি নয়, সেটা একটা পেশি কোষও হতে পারে। ঠিক আছে, বিভিন্ন পেশি কোষের মধ্যে, যকৃতের কোষের মধ্যে ঢুকিয়ে দেবে। খুব দ্রুত স্পিড কনভার্সন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত করবে। মানে একটু আগে যেটা দেখালাম, অনেকগুলো গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে ফাঁকা, ওগুলোকে গ্লাইকোজেনে কনভার্ট করে দাও। তো এটাকে কি বলা হয়? একটু আগেই বললাম, কেউ বলতে পারবে?
এই গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিটাকে কি বলা হবে? গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেন। এই পদ্ধতিটার নাম কি? এনিওয়ান? স্যার গ্লাইকোজেনেসিস। কারেক্ট। গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাই গ্লাইকোজেনেসিস। খুব সহজভাবে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তাহলে এটা কি হলো? একটু আগে দেখলে গ্লাইকোজেনেসিস পদ্ধতিটা তৈরি হলো। আর কি হচ্ছে? সেই গ্লুকোজ গুলো প্রচুর প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রোটিন তৈরি হওয়ার জন্য দরকার, সেটাকেও বুস্ট করে। আর দেখবে প্রচুর পরিমাণে আমরা যদি খেলাধুলা না করি বা হচ্ছে গিয়ে যে পরিমাণে খেলাম, আমাদের শরীরের দৈনন্দিন যতটা দরকার তার থেকে যদি বেশি পরিমাণে খাবার খাওয়া হয়, তাহলে কি হয়? সেই গ্লুকোজটা চর্বিতে কনভার্ট হয়ে যায়। বলা হয়, দেখবে সাধারণ বাড়ি ঘর সবাই খুব সহজভাবে বলে পেট অনেক চর্বি হয়ে গেছে পেটে। প্রধানত অ্যাবডোমিনাল অঞ্চল, মানে পেটেতে হয়। তার কারণটা কি, কেন হয়? প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে। সেই গ্লুকোজটা হচ্ছে গিয়ে যদি ঠিকমতো বার্ন বা ব্যবহার না হয়, খরচা না হয়, তাহলে কি হবে? সেটা প্রচুর প্রচুর পরিমাণে জমতে থাকবে। কিভাবে জমবে? শুধুমাত্র গ্লাইকোজেন অবস্থায় জমে না, সেটা লিপিডে পরিণত হয়ে যায়, লিপিডে কনভার্ট হয়ে যায়। তাহলে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে শুরু করবে, যেটাকে বলা হয় লাইপোজেনেসিস। ঠিক আছে? তো এইগুলো করবে, আর তার সাথে যেখান থেকে গ্লুকোজ আসতে পারে সেই পদ্ধতিগুলোকে বন্ধ করে দেবে। তাহলে কি হলো? আলটিমেটলি আমার রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেল, এবং সেই রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলেই প্যানক্রিয়াসের কাছে খবর চলে গেল, আর ইনসুলিনের তৈরি করার দরকার নেই। এই ঘটনাটা কন্টিনিউয়াসলি ঘটছে, কারণ আমাদের বেশি গ্লুকোজ যদি রক্তে থাকে, সেটা আমাদের চোখের পক্ষে ক্ষতিকারক, আমাদের বৃক্ক কিডনিকে ড্যামেজ করে। হাই ব্লাড গ্লুকোজ, দেখবে যাদের হচ্ছে কি অনেক দিন ধরে ডায়াবেটিস বা অনেক হাই ব্লাড গ্লুকোজ রয়েছে, তাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ডায়ালিসিস নামক একটা পদ্ধতি চলে, যদি তাদের কিডনি বিকল হয়ে যায়, যাদের বৃক্ক বিকল হয়ে যায়। তার সাথে হচ্ছে গিয়ে তাদের চোখে গ্লুকোমা নামক রোগটা হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়, চোখের প্রেশার বেড়ে যায়, কিন্তু তার অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে হাই ব্লাড গ্লুকোজ লেভেল। এছাড়াও আরো অন্যান্য অঙ্গগুলো আস্তে আস্তে বিকল হতে শুরু করে প্রচন্ড রকম ভাবে। সেই কারণে গ্লুকোজকে মনিটর করতে হয় রেগুলার, যাদের ডায়াবেটিস রয়েছে। তো এটা কি, আমি আজকে লাস্ট এটা টপিকটা বলে শেষ করছি, আর 2 মিনিট। তার জন্য হচ্ছে কি, গ্লুকোজের জন্য কি রোগটার নাম? ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস কাকে বলছে? ডায়াবেটিস মেলিটাস হচ্ছে গিয়ে কোনো কারণে ইনসুলিনের নিঃসরণটা হচ্ছে না, বা ইনসুলিন হয়তো যথেষ্ট পরিমাণে বেরোচ্ছে প্যানক্রিয়াস থেকে, কিন্তু যেখানে গিয়ে কাজ করার কথা সেখানে কাজ করতে পারছে না। মানে অগ্নাশয় থেকে, এটা যদি প্যানক্রিয়াস হয়ে থাকে, অগ্নাশয় থেকে যথেষ্ট পরিমাণে ইনসুলিন, এক হচ্ছে গিয়ে ইনসুলিন, সেই ইনসুলিনটা কোথায় গিয়ে কাজ করে? সেইগুলো কাজ করে হচ্ছে গিয়ে বিভিন্ন কোষে গিয়ে, তাই তো? সেল, সেটা পেশি কোষ হতে পারে, হেপাটোসাইট হতে পারে। সেখানে কি কাজ করে? গ্লুকোজকে গ্লুকোজকে ভেতরে ঢোকাতে সাহায্য করে। কোথা থেকে ঢোকাতে সাহায্য করে? রক্ত থেকে। আমাদের ব্লাড থেকে গ্লুকোজকে কি করে? কোষের মধ্যে ঢোকায়। সেটা কাজটা কে করে? ইনসুলিন করে। তার মানে দুটো জায়গায় সমস্যা হতে পারে। এক হচ্ছে কি, এই যে ইনসুলিনটা এক প্যানক্রিয়াস থেকে তৈরি হচ্ছে না যথেষ্ট পরিমাণে, অথবা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তো যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে, কিন্তু এই কোষেতে গিয়ে কাজ করতে পারছে না। এই দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে রক্তে যথেষ্ট পরিমাণে ইনসুলিন রয়েছে, কিন্তু এখানে গিয়ে কাজ করতে পারছে না কোষেতে গিয়ে, কেউ ব্লক করছে, কেউ বাধা দিচ্ছে ঢুকতে, কাজ করতে। অথবা কোনো একটা জেনেটিক কারণে তার শরীরে ইনসুলিনই কম তৈরি হয়, তার মানে রক্তেও তখন কম পরিমাণে ইনসুলিন থাকে। ঠিক আছে? খুব সহজভাবে দেখলে তাহলে তার উপর নির্ভর করে দুটো রোগের নাম আছে, একটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস, আর একটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস কাকে বলছে? টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যখন ইনসুলিনের ক্ষরণ কম হচ্ছে, ল্যাক অফ ইনসুলিন, যেটাকে আরেকটা নাম হচ্ছে ইনসুলিনের ওপর নির্ভরশীল, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। টাইপ 2 কে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। কেন?
নন ইনসুলিন, ইনসুলিনের ওপর নির্ভর করছে না, ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে কিন্তু কোষেতে গিয়ে কাজ করতে পারছে না। কি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই দ্বিতীয়টাকে হচ্ছে কি, দ্বিতীয়টা কোনটা, যেটা আমি একটু আগে ছবিতে দেখালাম, যে কোষেতে গিয়ে কাজ করছে না কিন্তু রক্তে প্রচুর পরিমাণে ইনসুলিন রয়েছে। প্যানক্রিয়াস অ্যাবসলিউটলি ফাইন, মানে প্যানক্রিয়াস খুব ভালো কাজ করছে, ইনসুলিনকেও সেন্স করছে যে গ্লুকোজ কম আছে বেশি আছে, কিন্তু কাজ করতে পারছে না। কারণ ওখানে হয়তো কেউ বসে রয়েছে, কেউ ব্লক করছে, বলছে না তোমাকে আমি কাজ করতে দেবো না। অথবা প্রথমটা যেটা টাইপ 1 ডায়াবেটিস, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, সেটা মেনলি জেনেটিক কারণে হয়, বংশ পরম্পরায় চলতে থাকে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমার শরীর প্যানক্রিয়াস অগ্নাশয় ইনসুলিন তৈরি করতে পারছে না, ইনসুলিন নামক হরমোনটা তৈরি করতে পারছে না। তো এর উপর নির্ভর করে কি হয়, মেনলি দুটো। টাইপ 1 সাধারণত 20 বছরের আগেই ডেভেলপ করে বাচ্চাদের, আর সাধারণত 30 বছর 40 বছর বাদে যাদের ডায়াবেটিস হচ্ছে, তাদের মেন হচ্ছে গিয়ে 30-40 বছরের পরে হয়। প্রধান কারণ হচ্ছে ওবেসিটি, প্রচুর যাদের ওয়েট বেশি হয়, মোটা হয় যারা একটুখানি, স্বাস্থ্য, যারা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া প্রচুর করা হচ্ছে কিন্তু সেই পরিমাণে সেটা খরচা করা হচ্ছে না, ওটা জমতে জমতে ওবেসিটি যাদের, তাদের হচ্ছে গিয়ে কিন্তু ডায়াবেটিসটা টাইপ 2 হয়। ঠিক আছে? টাইপ 1-এ কি হয়, একদম স্বাভাবিক বডি ওয়েট, একদম রোগা পাতলা চেহারা, কিন্তু তাও ডায়াবেটিক। ঠিক আছে? আরেকটা কি হয়, এই দুটো ক্ষেত্রেই কি হয়, এদের রক্তে ইনসুলিনের মাত্রা, প্লাজমা ইনসুলিন একদম থাকে না, লো বা খুব কম থাকে। ঠিক আছে? টাইপ 2-তে ইনসুলিন প্রচুর থাকে কিন্তু কাজ করতে পারে না। তার ফলে দুটো ক্ষেত্রেই কি হয়, প্লাজমা গ্লুকোজ বেশি, প্লাজমা গ্লুকোজ বেশি। থেরাপি কি? ওষুধ কি? ইনসুলিন নিতে হবে, ট্যাবলেট ফর্মে নিতে হবে বা ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হবে যাদের টাইপ 1 আছে। টাইপ 2 যাদের আছে তারা কি করতে পারে, তারা এক্সারসাইজ করলো, খেলাধুলা করলো, খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণ করলো, শর্করা জাতীয় খাবার কম খেলো, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে টাইপ 2, যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, সেটা কিন্তু কিওর করা সম্ভব। যদি না হয়, মানে অনেকটা আটকানো সম্ভব, যদি না হয় তার সাথে কিছুটা ইনসুলিন নিতে হয়। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য। আজকের মতো এই পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন আছে? সরি, আমি একটুখানি পরের টিচারের কাছে ক্ষমা প্রার্থী, একটুখানি বেশি সময় নিয়ে নিয়েছি। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা পরের ক্লাসে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আছে? নেই? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান দেন।